সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডালরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি বলছে সিপিডি। লাভবান হবে বেশি আয়ের মানুষ। অর্থনৈতিক সংকট সমাধানে 2 বছর সময় চাইলেন অর্থমন্ত্রী। আমি আশা করছি থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড। বাজেটে দাম বাড়ানোর প্রস্তাবে কম দামি সিগারেটের দিকে ঝুঁকছেন অনেকে, ফলে লাভবান হচ্ছে বিভিন্ন কোম্পানি। আদতে ধূমপাইয়ের সংখ্যা কমছেই না। দাম বাড়ানোর কারণে আমি ওই ব্র্যান্ড বাদ দিয়ে আমি একটু লো ব্র্যান্ডে চলে আসছি। 23 টাকাতে শিফট করার পর আসলে এটা বেয়ার করা চাপ হয়ে যাচ্ছে। 2 দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরে লাল গালিচা সংবর্ধনা, 2 দেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক কাল। কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায়। প্রবাসীদের পরিবারে শোকের মাতম। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত। অংশ নিয়েছে 2 দেশের প্রতিনিধি দল। প্রাধান্য পেয়েছে লেবানন ইস্যু। শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। নতুন কর কাঠামোয় তুলনামূলক কম আয়ের মানুষের উপর করের বোঝা বাড়ছে, এমনটাই জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বলছে, প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতের আয়কর কাঠামোতে বড় বৈষম্য দেখা গেছে। এদিকে অর্থমন্ত্রী বলেছেন, অর্থনৈতিক সংকট সমাধানে সরকারের 2 বছর সময় লাগবে। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট চূড়ান্ত অনুমোদন পাবে 30 জুন। তবে চূড়ান্ত অনুমোদনের আগে বাজেটের নানা চ্যালেঞ্জ, বিশেষ করে রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর খাতে দ্বিগুণ পরিমাণ আয়ের লক্ষ্যমাত্রা এবং ঘাটতি অর্থায়ন নিয়ে চিন্তিত বিশ্লেষকেরা। তবে ফ্যামিলি কার্ড কিংবা ক্রিয়েটিভ ইকোনমি বাজেটে অনেক স্বপ্ন দেখাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে যথাযথ বাস্তবায়নের ওপর নির্ভর করছে ফ্যামিলি কার্ড কিংবা ক্রিয়েটিভ ইকোনমির সফলতা। প্রস্তাবিত বাজেটের খুঁটিনাটি বিশ্লেষণ করতে রোববার বাজেট সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। যেসব ব্যক্তির বার্ষিক করযোগ্য আয় 6 থেকে 15 লাখ টাকা, নতুন বাজেটে তাদের করের দায় 12.5% থেকে 16.7% পর্যন্ত বৃদ্ধি পাবে। অন্যদিকে 30 লাখ টাকার বেশি যারা আয় করেন, তাদের করের দায় বাড়বে মাত্র 7.6%। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন প্রকল্পের অর্থায়ন সহ সার্বিক অগ্রগতির বিষয় সংসদে নিয়মিত রিপোর্ট দিতে হবে। ফ্যামিলি কার্ড যথাযথভাবে দেয়া গেলে দেশের দারিদ্র্যের হার প্রায় 7% কমার কথাও বলছেন কেউ কেউ। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে রোডম্যাপ ঘোষণা করতে হবে, আর বিভিন্ন প্রকল্পের অর্থায়ন, বাস্তবায়ন সহ সার্বিক অগ্রগতির বিষয়ে 3 মাস পর পর সংসদে প্রতিবেদন উপস্থাপন করতে হবে। ফ্যামিলি কার্ড উপকারভোগীদের দেয়া গেলে দারিদ্র্যের হার 18.7% থেকে 11% নেমে আসবে। আর এটি যথাযথভাবে বাস্তবায়ন করা না গেলে এই প্রকল্প কোনো কাজেই আসবে না। দেশের অর্থনৈতিক সংকট সমাধানে সময় চাইলেন অর্থমন্ত্রী। আমরা মনে করি 2 বছরের মধ্যে আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি। আমি আশা করছি থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড অ্যান্ড ইকোনমি অন দ্য 4th-5th year উইল টেক অফ ফর প্রসপ্যারিটি। জানান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দক্ষতা উন্নয়নের পাশাপাশি এসএমই, স্টার্টআপ, আইসিটি খাতে তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সহ নানান সুবিধা দেবে সরকার। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ধূমপান নিরুৎসাহিত করতে বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়িয়েছে সরকার। ফলে অনেকে বেশি দামি সিগারেট ছেড়ে কম দামি সিগারেটের দিকে ঝুঁকছেন। ফলে প্রকৃতপক্ষে বিভিন্ন কোম্পানি লাভবান হচ্ছে। কেউ কেউ খরচ কমাতে সিগারেট পান করছেন, তাই ধূমপাইয়ের সংখ্যা কমছে না।
2026-27 অর্থবছরের বাজেটে সব ধরনের সিগারেটের উপর কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফলে 4 স্তরে 10 টাকার প্রতি প্যাকেটের মূল্য 2 থেকে 20 টাকা পর্যন্ত বাড়বে। এরই মধ্যে প্রিমিয়াম ও উচ্চ স্তরের 3 ধরনের সিগারেটের দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। মধ্যম ও নিম্ন স্তরের সিগারেট বিক্রি হচ্ছে আগের দামে। দাম বাড়ছে স্টার, ক্যানেল, বেনসন, গুল্লিপ। বিক্রি যে রেট দিছে, যেমন বেনসন 23 টাকা, গুল্লিপ করছে 18 টাকা। অনেক সময় অনেক কাস্টমার আপনার মনে করেন যে বেনসন না খায়া লাকি বা স্টার, ক্যামেল এগুলা খাইতেছে। উচ্চ স্তরের সিগারেটের দাম বেশি বাড়ার কারণে অনেকে মধ্যম ও নিম্ন স্তরের সিগারেটের দিকে ঝুঁকছেন। আমি যেই ব্র্যান্ডের সিগারেট খাইতাম সেই ব্র্যান্ড সরকারের বাজেটের কারণে, দাম বাড়ানোর কারণে আমি ওই ব্র্যান্ড বাদ দিয়ে আমি একটু লো ব্র্যান্ডে চলে আসছি। যেহেতু স্টুডেন্ট মানুষ, স্টুডেন্ট লাইফে আসলে এত টাকা খরচ করে অ্যাডভান্স খাওয়াটা একটু ইস্যু হয়ে যাচ্ছে এখন। আগে 20 টাকা ছিল, মানা যেত, এখন 23 টাকাতে শিফট করার পর আসলে এটা বেয়ার করা অনেক চাপ হয়ে যাচ্ছে। ব্যঞ্জন 23 টাকা করার পর থেকে এখন আমরা ব্যঞ্জন ছেড়ে দিছি, এখন লাগে খাই বর্তমানে। সিগারেটের দামে আছে 4টি স্তর: নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম। এই 4 দামের কারণে সাধারণ ধূমপায়ীরা ধূমপান না ছেড়ে সস্তা ও সাধারণ সিগারেটে চলে যাচ্ছে। ফলে ধূমপানের সংখ্যা কমছে না। বাজারে যেই ধরনের সিগারেট দেখা যাচ্ছে যার 90% সস্তা ও নিম্ন স্তরের সিগারেট, যার মূল ভোক্তা সাধারণ শ্রমজীবী মানুষ ও তরুণরা। তামাক জাতীয় পণ্যের দাম বাড়িয়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ করতে চায় সরকার। এই কৌশল কতটা কার্যকর হবে বলছেন এই অর্থনীতিবিদ। দাম বা করের নীতিটা এমনভাবে গ্রহণ করতে হবে যাতে করে যারা কোম্পানি ওনার, যারা আসলে এফডিআই করছেন বাংলাদেশে সিগারেট কোম্পানিগুলোতে, তারা যাতে বাংলাদেশে আসলে খুব কমফোর্ট জোন খুঁজে না পায়, তারা যাতে আস্তে আস্তে এই ব্যবসাটা বন্ধ করে দেয় বা অন্য দেশে চলে যায়। তো কিন্তু আনফর্চুনেটলি করের নীতিটা এমনভাবে হয়েছে যে যাতে করে আসলে দামটা বাড়লে আসলে কোম্পানিগুলোর লাভ হয়। তার কারণ যেহেতু করটা সমানই আছে, মানে কর বাড়েনি, সুতরাং এই কারণে আসলে এই দাম বৃদ্ধির ফলে আসলে লাভটা চলে যাবে কোম্পানির ঘরে। বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপের তথ্য অনুযায়ী বাংলাদেশে শতকরা 25% মানুষ ধূমপানে আসক্ত। প্রতি বছর এই সংখ্যা বাড়ছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। 2 দিনের সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রবিবার রাত 8:45 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সরকার প্রধানকে বহনকারী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী হানানি হারুন। এই সময় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সুসজ্জিত বাহিনীর গার্ড অফ অনারের সময়ে 2 দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। তারেক রহমানকে সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পুত্রাজয়ার তার কার্যালয়ে আনুষ্ঠানিক সংবর্ধনা দেবেন। সেখানে 2 দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথমে একান্ত বৈঠক এবং এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সবাই যখন বিদেশে যান, বিদেশে থাকেন, বিদেশে পরিশ্রম করছেন, যে দেশেই আছেন, সেই দেশটিকে যেমন গড়ে তুলতে সাহায্য করছেন, একই সাথে নিজের দেশকেও গড়ে তুলতে সাহায্য করছেন পরোক্ষভাবে। তা আমরা অন্য দেশ যদি গড়ে তুলতে সাহায্য করতে পারি, তা আমরা কেন নিজের দেশ করতে পারবো না? ডেফিনেটলি পারবো। হামিদ টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বলেন, টিকার ঘাটতি মূলত অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হয়েছে। দেশ জুড়ে চলমান হামের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত নিশ্চিত ও সন্দেহভাজন মোট 680 জনের মৃত্যু হয়েছে। গাফিলতি তো আছেই, এটা আমরা তো বলেই দিয়েছি। তাদের গাফিলতির জন্যই তো আপনার 2024-25-এর যে টিকার রাউন্ড, সেই টিকার রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিনের কোনো প্রকিউরমেন্ট হয়নি, আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের এই যে কন্ট্রাসেপটিভ প্রোডাক্ট, এগুলো প্রকিউরমেন্ট হয়নি। এখানে গাফিলতি আছে, এটা নিঃসন্দেহে আমরা বলতে, এর জন্য কোনো তদন্ত করার দরকার। বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুমের ঘটনায় তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান সরাসরি জড়িত ছিলেন বলে দাবি উঠেছে ট্রাইব্যুনালে। দাবিটি করেছেন তার সাবেক রানার ও ওয়ারেন্ট অফিসের সদস্য ইমরুল কায়েস। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে
এই দাবি করেন তিনি। 2024-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় পুনর্গঠিত ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা হয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। চলতি বছরের 14 জানুয়ারি 3টি অভিযোগ গঠনের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মানবতা বিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে রবিবার পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তারই এক সময়কার রানার সেনা কর্মকর্তা ইমরুল কায়েস। জবানবন্দিতে ইমরুল এখন পর্যন্ত 7টি ঘটনার বর্ণনা দিয়েছেন। এসব ঘটনায় মোট 30 জনকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। এইটি আজকে এভিডেন্সে এসছে এবং আজকেরই সাক্ষীর মধ্য থেকে পরিষ্কার আমরা পেয়েছি যে ইলিয়াস আলী জিয়াউল আহসান কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন এবং জিয়াউল আহসান এবং তারেক সিদ্দিকী সহ অন্যান্য দুষ্কৃতিকারীদের দ্বারা তিনি গুমের শিকার হয়েছেন। তবে সাক্ষীর জবানবন্দি ভিত্তিহীন দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। ওনার দেহরক্ষী ছিলেন না, উনি কি ছিলেন সেটা বের করে নিয়ে আসবো। উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মুখস্থ কথা। আপনারা দেখবেন যে 161 যেটা পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দি একদম দাড়ি কমা সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। রোববার সকালে এ মামলায় একমাত্র আসামি জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর উপস্থিতিতেই সাক্ষ্য দেন ইমরুল কায়েস। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ বা পুশিনের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তবে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সীমান্ত এলাকার সাধারণ মানুষও স্বেচ্ছায় যোগ দিয়েছেন পাহারায়। নিজেদের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তারা। সেই চিত্রই ফুটে উঠেছে আজকের জনতার কথায়। সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোরপূর্বক লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ায় পুশিন প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানের কারণে এসব অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বারবার প্রতিহত করা হচ্ছে। চলুন এ নিয়ে জেনে নেই সাধারণ জনগণের মতামত। রাতের আন্ধারে যেভাবে বিএসএফ যেভাবে তাদের জনগণকে আমাদের দিকে পাসিং করে, আমরা এই জন্য অত ভয় ভীত আছি। এই জন্য আমরা সীমান্তে আসতে ভয় পাচ্ছি, বিভিন্ন রকমের ক্ষতি হওয়ার জন্য সীমান্তে আসতে পারতেছি না। আমাদের যে বিজেপি, আমাদের যে স্থানীয়ভাবে যে লোকজনের সহযোগিতা, সেটা আমরা অবশ্যই সব কৌশল অবলম্বনকে আমরা বিজেপিকে স্বাগত জানাচ্ছি এবং আমি ওদের পাশে আমরা আছি সবাই। প্রয়োজনে বর্ডারে আমরা দাঁত ভাঙা জবাব দেব। কোনো মতে ভারতের প্রবেশকারীদেরকে আমরা বাংলাদেশে ঢুকতে দেব না ইনশাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে বিজেপির মাধ্যমে হলে পারেও যদি কেউ বাংলাদেশি হয়, অরিজিনালি কাগজপত্র থাকে যারা বাংলাদেশি, তাহলে নিঃসন্দেহে কূটনৈতিক আলাপ আলোচনা করে এটা সমাধান করবে। নচেত এটা নিন্দনীয় এবং দুঃখজনক। আমাদের যে সীমান্তরক্ষী বাহিনীরা রয়েছে তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া দরকার। ভারতের প্রতিটা আগ্রাসনের তীব্রভাবে জবাব দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এবং সরকারকে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদের দেওয়া বক্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। বক্তব্যে হান্নান মাসুদ বলেন, বাজেটের উপর জনগণের কোনো আস্থা নেই। তার প্রমাণ বাজেট ঘোষণার একদিন পরেই খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে হান্নান মাসুদের কথার পরই সরকার ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি যুক্তিতে সংসদে তৈরি হয় হট্টগোল। সংসদ নেতাকে আপনি একটু বসেন। কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, কাতারের স্থানীয় সময় সকাল 10:30 আলশানিয়া শহরের সামাল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত 5 বাংলাদেশি প্রবাসীর সবাই সিলেটের কানাইঘাট উপজেলার 7 নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন আক্তাল ও গ্রামের জসিম উদ্দিন,
আমরপুর গ্রামের জিবালউদ্দিন, মাছতালু গ্রামের মস্তাক আহমদ, জুবাইর আহমদ এবং কাদের আহমদ। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর তলিয়ে গেছে পানির নিচে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে জায়গাটি। কাল হঠাৎ করেই পানির নিচে তলিয়ে যায় সাদা পাথরের মূল 0 পয়েন্ট। স্থানীয়রা জানান, গত কয়েকদিনে টানা বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ধলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। ফলে পুরো পর্যটন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এবং বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এদিকে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট ও ভারতের মেঘালয়ে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ নদীর পানি আরও বৃদ্ধি পাবে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে রংপুরের দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধ। এরই মধ্যে বাঁধটির প্রায় 130 মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ভাঙন ঝুঁকিতে রয়েছে মহিপুর তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক এবং নদী তীরবর্তী এলাকা। এ বিষয়ে রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস জয়। ভারতের গজলডোবার সবকটি জলকপাট খুলে দেবার কারণে তিস্তার পানি বাড়ছে। আর এই পানি বাড়ার কারণে রংপুরের যে তিস্তা সেতু রক্ষা বাঁধটি রয়েছে সেটিতে ভাঙন ধরেছে। যদি একটু দেখাই ক্যামেরার চোখে যে 130 মিটার ইতিমধ্যেই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে তিস্তা নদীর এই বাঁধ, এবং এ কারণে যে ঝুঁকিটি হবে, মহিপুর তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার 1200 পরিবার ঝুঁকিতে রয়েছেন। এই যে আমাদের জমি বা কোষ্টাবাড়ি খামার শোষক ভাঙি নদী বিলীন হয়ে আসল, এই আজকে কেউ কোনো সরকারের চোখ দেয় না। আবার এই যে বেড়ি বান্ধব ভাঙি গেছি, এখন তো বাড়ি নিয়ে আতঙ্কের উপর আমরা আছি। গত বছর তিস্তার এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি বাঁশের সেতুরক্ষা বাঁধ তৈরি করা হচ্ছিল, কিন্তু 14 লাখ টাকা ব্যয়ের এই সেতুরক্ষা বাঁধ এখন কোনো কাজেরই না, কারণ গত দুদিনের পানির তীব্র স্রোতে ভেঙে গেছে, যে কারণে আশেপাশের যে ফসলি জমি সেগুলোও কিন্তু তলিয়ে গেছে। যে এরকম বুয়েটের ইঞ্জিনিয়ার আসি বাঁশের পাইলিং না দিয়ে এখানে কিছু বস্তা টস্তা ফেলাইলে আমার মনে হয় ভালো হইবে। পদ্মার জন্য সেখানে একটা বড় ধরনের বাজেট গেল, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এই বাজেটে দৃশ্যমান কোনো বাজেট রাখা হয়নি। যদি সঠিক সময়ে এই বাঁধটি রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে হয়তো আরো বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। এই ছিল আমার কাছে রংপুরের মহিপুর এলাকা থেকে তিস্তার ভাঙনের সবশেষ তথ্য। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পর শান্তি আলোচনার প্রথম দফা সুইজারল্যান্ডে শেষ হয়েছে। আলোচনায় প্রাধান্য পেয়েছে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেন। ইরান বৈঠকে বসার আগেই তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে আলোচনার মূল বিষয় লেবানন। এর আগে রবিবারই ইরানের সর্বোচ্চ নেতার সহকারী ও উপদেষ্টা মোহাম্মদ মোখবার সতর্ক করে দিয়ে বলেছিলেন, ওয়াশিংটনকে তাদের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে, নয়তো তেহরান কোনো কাগজে চুক্তি মেনে নেবে না। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা ফরওয়ার্ড রাফিনিয়া। তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর রাফিনিয়ার চোট নিয়ে বিস্তারিত জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে বিশ্বকাপ স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই। নেত্রকোনার কেন্দ্রীয় পৌর শহরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শোডাউনটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সী ফুটবল প্রেমীরা অংশ নেন। তারা আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে তৈরি কয়েকশো ফুট দীর্ঘ ব্যানার বহন করেন। প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকায়। সময় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এই আয়োজন করা হয়। যোগপ্রেমী, শিক্ষার্থী ও বিশিষ্ট অতিথিদের প্রাণবন্ত সমাগমের মধ্য দিয়ে
ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে উদযাপন হলো 12তম আন্তর্জাতিক যোগ দিবস। প্রতি বছর 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। যোগ দিবস 2026-এর মূল প্রতিপাদ্য সুস্থ বার্ধক্যের জন্য যোগ। রবিবার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও ঢাকার ভারতীয় হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল কমন যোগা প্রোটোকল সেশন। আজ বিশ্ব সঙ্গীত দিবস। দিনটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী সঙ্গীত উৎসব। রবিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনের সূচনা হয় সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান ধনধান্য পুষ্প ভরা পরিবেশনের মধ্য দিয়ে। এরপর একে একে মঞ্চে গান পরিবেশন করেন আগুন, ফাহমিদা নবী, অনিমা রায় ও শফি মণ্ডল সহ জনপ্রিয় শিল্পীরা। সুরের মূর্ছনায় মুগ্ধ করেন বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও। পাশাপাশি চীন ও জাপান দূতাবাসের আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় যোগ হয় আন্তর্জাতিক মাত্রা। আয়োজকরা জানান 2 দিনের এই উৎসবে দেশের বিভিন্ন ধারার সঙ্গীত পরিবেশিত হবে। শেষ হবে সোমবার। সঙ্গীতের ভাষা সার্বজনীন, সুতরাং আজকে এই মঞ্চে রবীন্দ্র, নজরুল এবং সকল ধারার শিল্পীরা আমরা একসাথে আমাদের সকলকে এক সূত্রে বাঁধার একটি ভীষণ শক্তিধর মাধ্যম হচ্ছে সঙ্গীত। সঙ্গীত দিবসটা তো আমাদের পুরো পৃথিবীতেই যারা সঙ্গীতের সাথে জড়িত তাদের অনেক ভালো লাগার, অনেক ভালোবাসার জায়গা, একটা হৃদয়ের সাথে একটা কেমন যেন অন্যরকম সম্পর্ক। এর সাথেই শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাজেটে কম আয়ের মানুষের উপর করের চাপ বেশি বলছে সিপিডি। লাভবান হবে বেশি আয়ের মানুষ। অর্থনৈতিক সংকট সমাধানে 2 বছর সময় চাইলেন অর্থমন্ত্রী। আমি আশা করছি 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড। বাজেটে দাম বাড়ানোর প্রস্তাবে কম দামি সিগারেটের দিকে ঝুঁকছেন অনেকে, ফলে লাভবান হচ্ছে বিভিন্ন কোম্পানি। আদতে ধূমপায়ীর সংখ্যা কমছেই না। দাম বাড়ানোর কারণে আমি ওই ব্র্যান্ড বাদ দিয়ে আমি একটু লো ব্র্যান্ডে চলে আসছি। 23 টাকাতে শিফট করার পর আসলে এটা বের করা চাপ হয়ে যাচ্ছে। 2 দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরে লাল গালিচা সংবর্ধনা। 2 দেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক কাল। কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায়। প্রবাসীদের পরিবারে শোকের মাতম। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত। অংশ নিয়েছে 2 দেশের প্রতিনিধি দল। প্রাধান্য পেয়েছে লেবানন ইস্যু। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা টলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।